গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চরিত্রহীন। আজ প্রথম পর্ব। পশ্চিমের এক বড় শহরে এই সময়টায় শীত পড়ি করিতেছিল। পরমহংস রামকৃষ্ণের এক চেলা কি একটা সৎকর্মের সাহায্যকল্পে ভিক্ষা সংগ্রহ করিতে এই শহরে আসিয়া পড়িয়াছেন। তাহারই বক্তৃতা সভায় উপেন্দ্রকে সভাপতি হইতে হইবে এবং তৎপদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহারও অনুষ্ঠান করিতে হইবে। এই প্রস্তাব লইয়া একদিন সকালবেলায় কলেজের ছাত্রের দল উপেন্দ্রকে ধরিয়া পড়িল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, সৎকর্মটা কি শুনি? তাহারা কহিল, সেটা এখনো ঠিক জানা নাই। স্বামীজি বলিয়াছেন, ইহাই তিনি আহুত সভায় বিশদরূপে বুঝাইয়া বলিবেন এবং সভার আয়োজন ও প্রয়োজন অনেকটা এই জন্যই। উপেন্দ্র আর কোনো প্রশ্ন না করিয়াই রাজি হইলেন। এটা তাহার অভ্যেস। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলি এতই ভালো করিয়া পাশ করিয়াছিলেন যে ছাত্রমহলে তাহার শ্রদ্ধা ও সম্মানের অবধি ছিল না। ইহা তিনি জানিতেন। তাই কাজে কর্মে আপদে বিপদে তাহারা যখনই আসিয়া পড়িয়াছে, তাহাদের আবেদন ও উপরোধকে মমতায় কোনোদিন উপেক্ষা করিয়া ফিরাইতে পারেন নাই। বিশ্ববিদ্যালয়ের সরস্বতীকে ডিঙাইয়া আদালতের লক্ষ্মীর সেবায় নিযুক্ত হইবার পরও ছেলেদের জিমন্যাস্টিকের আখড়া হইতে ফুটবল, ক্রিকেট ও ডিবেটিং ক্লাবের সেই উঁচু স্থানটিতে গিয়া পূর্বের মতো তাহাকে বসিতে হইত। কিন্তু এই জায়গাটিতে শুধু চুপ করিয়া বসিয়া থাকা যায় না, কিছু বলা আবশ্যক। একজনের দিকে চাহিয়া বলিলেন, কিছু বলা চাই তো হে। সভাপতি সেজে সভার উদ্দেশ্য সম্বন্ধে একেবারে অজ্ঞ থাকা তা আমার কাছে ভালো ঠেকে না। কি বলো তোমরা? এ তো ঠিক কথা, কিন্তু তাহাদের কাহারও কিছুই জানা ছিল না। বাহিরের প্রাঙ্গণের একধারে একটা প্রাচীন পুষ্পিত জবাবৃক্ষের তলায় এই ছেলের দলটি যখন উপেন্দ্রকে মাঝখানে লইয়া সংসারের যাবতীয় সম্ভব অসম্ভব সৎকর্মাবলীর তালিকা করিতে ব্যস্ত হইয়া পড়িয়াছিল, তখন দিবাকরের ঘর হইতে একজন নিঃশব্দে সকলের দৃষ্টি এড়াইয়া বাহির হইয়া আসিল। উপেন্দ্র দিবাকরের মামাতো ভাই। শিশু অবস্থায় দিবাকর মাতৃপিতৃহীন হইয়া মামার বাড়িতে মানুষ হইতেছিল। বাহিরের একটি ছোট ঘরে দিনের বেলায় তাহার লেখাপড়া এবং রাত্রে শয়ন চলিত। বয়স প্রায় 19, FA পাশ করিয়া বিয়ে পড়িতেছিল। উপেন্দ্রের দৃষ্টি এই পলাতকের উপর পড়িবা মাত্র উচ্চস্বরে ডাকিয়া উঠিলেন, সতীশ, চুপি চুপি পালিয়ে যাচ্ছিস যে, এদিকে এদিকে। ধরা পড়িয়া সতীশ অপ্রতিভভাবে কাছে আসিয়া দাঁড়াইল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এতদিন দেখিনি যে? অপ্রতিভ ভাবটা সারিয়া লইয়া সতীশ হাসি মুখে বলিল, এতদিন এখানে ছিলাম না উপিন্দা, এলাহাবাদে কাকার কাছে গিয়েছিলাম। কথাটা ভালো করিয়া শেষ না হইতেই একজন ছাঁটা দাড়ি টেরি চশমাধারী যুবক চোখ টিপিয়া দাঁত বাহির করিয়া বলিয়া বসিল, মনের দুঃখে নাকি সতীশ? এন্ট্রান্স পরীক্ষায় এবারেও তাহাকে পাঠানো হয় নাই, এই সংবাদ সকলেই জানিত। তাই কথাটা এমন বেয়াড়া বিশ্রী শোনাইল যে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নত করিয়া মনে মনে ছি ছি করিতে লাগিল। যুবকটির পরিহাস ও দাঁতের হাসি কোথাও আশ্রয় না পাইয়া তখনই মিলাইয়া গেল বটে, কিন্তু সতীশ তাহার হাসি মুখ লইয়া বলিল, ভূপতিবাবু, মন থাকলেই মনে দুঃখ হয়। পাশ করার আশাই বলুন আর ইচ্ছেই বলুন, আমার ভালো করে জ্ঞান হবার পর থেকেই ছেড়েছি। শুধু বাবা ছাড়তে পারেননি। তাই মনের দুঃখে কাউকে দেশান্তরী হতে হলে তাঁর হওয়াই উচিত ছিল, অথচ তিনি দিব্যি অটল হয়ে তার ওকালতি করে গেলেন। কিন্তু যা বলো উপিন্দা, এবারে তারও চোখ ফুটেছে। সকলেই হাসিয়া উঠিল। হাসির কথা ইহাতে ছিল না, কিন্তু ভূপতিবাবুর এই অভদ্র পরিহাস যে সতীশকে ক্ষুণ্ণ করিতে পারে নাই, ইহাতেও সকলে অত্যন্ত তৃপ্তিবোধ করিল। উপেন্দ্র প্রশ্ন করিল, এবারে তাহলে তুই ছেড়ে দিলি? সতীশ বলিল, আমি কি কোনোদিন ধরেছিলাম যে আজ ছেড়ে দেব? আমি কোনোদিন ধরিনি উপিন্দা, লেখাপড়া আমাকে ধরেছিল। এবারে আমি আত্মরক্ষা করব।
এমন দেশে গিয়ে বাস করব যেখানে পাঠশালাটি পর্যন্ত নেই। উপেন্দ্র বলিলেন, কিন্তু কিছু করা তো দরকার। মানুষ একেবারে চুপ করে থাকতেও পারে না, আর পারা উচিত নয়। সতীশ বলিল, না, চুপ করে থাকব না। এলাহাবাদ থেকে একটা নতুন মতলব পেয়ে এসেছি। একবার ভালো করে চেষ্টা করে দেখব সেটার কি করতে পারি। বিস্তারিত বিবরণের আশায় সকলে তাহার মুখপানে চাহিয়া আছে দেখিয়া সে সলাজ্য হাস্যে বলিল, আমাদের গায়ে যেমন ম্যালেরিয়া তেমনি ওলা ওঠা। ৫-৭টা গ্রামের মধ্যে সময়ে হয়তো একজন ডাক্তারও পাওয়া যায় না। আমি সেইখানে গিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দেব। আমার মা তার মৃত্যুর পূর্বে আমাকে ১,০০০ কয়েক টাকা দিয়ে গিয়েছিলেন, সে টাকা আমার কাছেই আছে। ওই দিয়ে আমাদের দেশের বাড়ির বৈঠকখানা ঘরে ডিসপেন্সারি খুলে দেব। তুমি হেসো না অপিন্দা, তুমি নিশ্চয়ই দেখো, এ আমি করবই। বাবাকেও সম্মত করেছি। তাকে বলেছি মাসখানিক পরেই কলকাতা গিয়ে হোমিওপ্যাথি স্কুলে ভর্তি হয়ে যাব। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, মাসখানিক পরে কেন? সতীশ বলিল, একটু কাজ আছে। দক্ষিণ পাড়া নবনাট্য সমাজ ভেঙে একটা ফ্যাকরা বার হয়ে গেছে। আমাদের বিপিনবাবু হয়েছেন ওই দলের কর্তা। টেলিগ্রাফের উপর টেলিগ্রাফ করে তিনি আমাকে এনেছেন। আমি কথা দিয়েছি তাদের কনসার্ট পার্টি ঠিক করে দিয়ে তবে অন্য কাজে হাত দেব। শুনিয়া সকলেই হো হো করিয়া হাসিয়া উঠিল। সতীশও হাসিতে লাগিল। কিছুক্ষণে উচ্চ হাসি মৃদু হইয়া আসিলে সতীশ বলিল, একটা বাঁশির অভাব হচ্ছে, সেই জন্যই আজ দিবাকরের কাছে এসেছিলাম। যদি থিয়েটারের রাতটায় আমাকে উদ্ধার করে দেয় তো আর বেশি ছুটোছুটি করে বেড়াতে হয় না। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি বলে ও? সতীশ বলিল, আর কি বলবে, পরীক্ষা সন্নিকট। এটা আমার মাথাতে ঢোকে না উপিন্দা। 2 বছরের পড়াশোনার পরীক্ষা কেমন করে লোকের একটা রাতের অবহেলায় নষ্ট হয়ে যায়। আমি বলি, যাদের সত্যি যায় তাদের যাওয়াই উচিত। এমন পাশ করার মর্যাদা যাদের কাছে থাকে থাক, আমার কাছে তো নেই। তুমি রাগ করতে পারবে না উপিন্দা, আমি তোমাকে যত জানি এরা তার শিখিও জানে না। জিমন্যাস্টিকের আখড়া থেকে ফুটবল ক্রিকেটের চিরদিন তোমার স্বীকৃতি করে সঙ্গে সঙ্গে ফিরে অনেকদিন অনেক রকমই তোমার সময় নষ্ট হতে দেখেছি। অনেকগুলো পরীক্ষাও দিতে দেখলাম, সেগুলো রীতিমতো স্কলারশিপ নিয়ে পাশ করতেও দেখলাম, কিন্তু তোমাকে তো কোনোদিন এক্সামিনের দোহাই পাড়তে শুনলাম না। উপেন্দ্র কথাটা চাপা দিবার জন্য বলিলেন, আমি যে বাঁশি বাজাতে জানি না সতীশ। সতীশ বলিল, আমি অনেক সময় ওই কথাই ভাবি, সংসারের এই জিনিসটা কেন যে তুমি জানলে না, আমার ভারী আশ্চর্য বোধ হয়। কিন্তু সে কথা যাক, তোমাদের দুপুর রোদের এই কমিটিটি কিসের? শীতের রৌদ্র পিঠে করিয়া মাথায় র্যাপার জড়াইয়া ইহাদের এই বৈঠকটি দিব্যি জমিয়া উঠিয়াছিল। বেলা যে এত বাড়িয়া উঠিয়াছে তাহা কেহই নজর করে নাই। সতীশের কথায় বেলার দিকে চাহিয়া সকলেই এককালে নিশ্চিন্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। সভাভঙ্গের মুখে ভূপতি জিজ্ঞাসা করিল, উপেনবাবু, তাহলে? উপেন্দ্র বলিলেন, আমি তো বলেছি আমার আপত্তি নেই, তবে তোমাদের স্বামীজির উদ্দেশ্যটা যদি পূর্বাহ্নে একটু জানা যেত তো ভারী স্বস্তি পেতাম। নিতান্ত বোকার মতো কোথাও যেতে বাধো বাধো ঠেকে। ভূপতি কহিল, কিন্তু কোনো কথাই তিনি বলেন না, বরং এমনও বলেন, যাহা জটিল ও দুর্বোধ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো। ইহাতে অধিকাংশ সময়ে সুফলের পরিবর্তে কুফলই ফলে। চলিতে চলিতে কথা হইতেছিল। এতক্ষণে সকলেই বাহির হইয়া রাস্তার একধারে আসিয়া দাঁড়াইল। সতীশ ধরিয়া বসিল, ব্যাপারটা কি উপিন্দা? উপেন্দ্রকে বাধা দিয়া ভূপতি কহিল, সতীশবাবু, আপনাকেও চাঁদার খাতায় সই করতে হবে। কেন, এখন আমরা ঠিক করে বলতে পারব না। পরশু অপরাহ্নে কলেজের হলে স্বামীজি নিজেই বুঝিয়ে বলবেন। সতীশ বলিল, তাহলে আমার বোঝা হল না ভূপতিবাবু। পরশু আমাদের পুরো রিহার্সেল, আমি অনুপস্থিত থাকলে চলবে না। ভূপতি আশ্চর্য হইয়া বলিল, সে কি সতীশবাবু, থিয়েটারের সামান্য ক্ষতির ভয়ে এরূপ মহৎ কাজে যোগ দেবেন না? লোকে শুনলে বলবে কি? সতীশ কহিল, লোকে না শুনেও অনেক কথা বলে, সে কথা নয়, কথা আপনাদের নিয়ে। কিছু না জেনেও এই অনুষ্ঠানটিকে আপনারা যতটা মহৎ বলে নিঃসংশয়ে বিশ্বাস করতে পেরেছেন,
আমি যদি ততটা না পারি তো আমাকে দোষ দেবেন না, বরং যা জানি, যার ভালো মন্দ কিসে হয় না হয় বুঝি, সেটা উপেক্ষা করে তার ক্ষতি করে একটা অনিশ্চিত মহত্বের পেছনে ছুটে বেড়ানো আমার কাছে ভালো ঠেকে না। উপস্থিত ছাত্রমণ্ডলীর মধ্যে বয়সে এবং লেখাপড়ায় ভূপতি সবচেয়ে শ্রেষ্ঠ বলিয়া তিনি কথা বলিতেছিলেন। সতীশের কথায় হাসিয়া বলিলেন, সতীশবাবু, স্বামীজির মতো মহৎ ব্যক্তি যে ভালো কথাই বলবেন আর তার উদ্দেশ্য যে ভালোই হবে, এ বিশ্বাস করা তো শক্ত নয়। সতীশ বলিল, ব্যক্তিবিশেষের কাছে শক্ত নয় মানি। এই দেখুন না, এন্ট্রান্স পাশ করাও শক্ত কাজ নয়, অথচ পাশ করা দূরে থাক, ৩-৪ বৎসরের মধ্যে আমি তার কাছে ঘেঁষতে পারলাম না। আচ্ছা, এই স্বামীজি লোকটিকে পূর্বে কখনো দেখেছেন, কিংবা এর সম্বন্ধে কোনোদিন কিছু শুনেছেন? কেহই কিছু জানে না, তাহা সকলেই স্বীকার করিল। সতীশ বলিল, এই দেখুন, এক গেরুয়া বসন ছাড়া আর তার কোনো সার্টিফিকেট নেই, অথচ আপনারা মেতে উঠেছেন, এবং আমি নিজে কাজ ক্ষতি করে তার বক্তৃতা শুনতে পারিনি বলে সবাই রাগ করছেন। ভূপতি বলিল, মেতে উঠি কি সাধে সতীশবাবু? এই গেরুয়া কাপড় পরা লোকগুলি সংসারে যে অনেক জিনিসই দিয়ে গেছেন। সে যাই হোক, আমি রাগ করিনি, দুঃখ করছি। জগতের সমস্ত বস্তুই সাফাই সাক্ষীর হাত ধরে হাজির হতে পারে না বলে মিথ্যে বলে ত্যাগ করতে হলে অনেক ভালো জিনিস হতেই আমাদের বঞ্চিত হয়ে থাকতে হয়। আপনি বলুন দেখি, যখন সঙ্গীতের সারেগামার সাধতেন তখন কতটুকু রসের আস্বাদ পেয়েছিলেন? কতটুকু ভালো মন্দ তার বুঝেছিলেন? সতীশ কহিল, আমিও ঠিক সে কথাই বলছি। সঙ্গীতের একটা আদর্শ যদি আমার সম্মুখে না থাকত, মিষ্ট রসাস্বাদনের আশা যদি না করতাম, তাহলে এত কষ্ট করে সারেগামা সাধতাম না। ওকালতির মধ্যে টাকার গন্ধ আপনি যদি অত করে না পেতেন, তাহলে একবার ফেল করেই ক্ষান্ত দিতেন। বারংবার এমন প্রাণপাত পরিশ্রম করে আইনের বইগুলো মুখস্থ করতেন না। উপিন্দাও হয়তো একটা স্কুল মাস্টারি নিয়ে এতদিন সন্তুষ্ট হয়ে থাকতেন। উপেন্দ্র হাসিতে লাগিলেন, কিন্তু ভূপতির মুখ লাল হইয়া উঠিল। 1 গুণ খোঁচা যে 10 গুণ করিয়া সতীশ ফিরাইয়া দিয়াছে, তাহা উপস্থিত সকলেই বুঝিতে পারিল। রোষ চাপিয়া রাখিয়া ভূপতি কহিলেন, আপনার সঙ্গে তর্ক করা বৃথা। একটা জিনিসের ভালো মন্দ যে কত রকমে প্রমাণ হতে পারে, তাই হয়তো আপনি জানেন না। কথায় কথায় সকলেই ক্রমশ রাস্তার একধারে উবু হইয়া বসিয়া পড়িয়াছিল। সতীশ দাঁড়াইয়া উঠিয়া হাত জোড় করিয়া বলিল, মাপ করুন ভূপতিবাবু, 6 রকম প্রমাণ ও 36 রকমের প্রত্যক্ষের আলোচনা এত রোদে সহ্য হবে না। তার চেয়ে বরং সন্ধ্যার পর বাবার বৈঠকখানায় যাবেন, সেখানে দুপুর রাত্রি পর্যন্ত কালোয়াতি তর্ক হতে পারবে। প্রফেসর নবীনবাবু, সদরালা গোবিন্দবাবু, মায়ে এ বাড়ির ভট্টাচার্য মশাই পর্যন্ত এই নিয়ে গভীর রাত পর্যন্ত চুলোচুলি করতে থাকেন। পাশের ঘরেই আমার আড্ডা। হেরফেরগুলো বেশ কায়দা করে এখনো পেকে উঠেনি বটে, কিন্তু গায়ে আমার রং ধরেছে। অসময়ে পেকে গাছতলায় পড়ে শিয়াল কুকুরের পেটে যেতে চাই না। তাই এটা বাদ দিয়ে যদি আর কিছু বলবার থাকে তো বলুন, না হয় অনুমতি করুন, বিদায় হই। যুক্ত হস্তে সতীশের কথার ভঙ্গিতে সকলেই হাসিয়া উঠিল। রুষ্ট ভূপতি দ্বিগুণ উদ্দীপ্ত হইয়া উঠিলেন। রাগের মাথায় তর্কের সূত্র হারাইয়া গেল, এবং এমন অবস্থায় যাহা প্রথমেই মুখে আসে তাহাই তর্জন করিয়া বলিয়া ফেলিলেন, আপনি তাহলে দেখছি ঈশ্বরও মানেন না। কথাটা যে নিতান্তই অসংলগ্ন ও ছেলেমানুষের মতো হইল, তাহা ভূপতির নিজের কানেও ঠেকিল। সতীশ ভূপতির আরক্ত মুখের পরে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া উপেন্দ্রের মুখপানে চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, হো উপিন্দা, ভূপতিবাবু এবারে কোন নিয়েছেন? আমাদের মতো 10-12টা কুকুরে এবার ঘেঁষতে পারবে না। ভূপতির প্রতি চাহিয়া বলিল, ঠিক করেছেন ভূপতিবাবু, চোর চোর খেলায় ছুটতে না পারলে বুড়ি ছুঁয়ে ফেলাই ভালো। এই অপবাদের আঘাতে আগুন হইয়া ভূপতি উঠিয়া দাঁড়াইতেই উপেন্দ্র হাত ধরিয়া বলিলেন, তুমি চুপ করো ভূপতি, আমি এই লোকটিকে জব্দ করছি। বুড়ি ছোঁয়া কন্যা, এসব কি কথা রে সতীশ? বাস্তবিক তোর যেরূপ সন্দিগ্ধ প্রকৃতি, তাতে সন্দেহ হতেই পারে তুই ঈশ্বর পর্যন্ত মানিস নে। সতীশ গভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিল, হাঁ অদৃষ্ট, ঈশ্বর মানি নে, ভয়ঙ্কর মানি।
থিয়েটারের আড্ডা ভাঙবার পর দুপুর রাত্রে গোরস্থানের পাশ দিয়ে একলা ফিরবার পথে যখন বিশ্বাসের জোরে বুকের রক্ত বরফ হয়ে যায়, তখন ভালো মানুষের দল তার কি খবর রাখো? হাসছ কি উপিন্দা? ভূত প্রেত পানি আর ঈশ্বর মানি নে? তাহার কথায় ক্রুদ্ধ ভূপতি পর্যন্ত হাসিয়া উঠিলেন, বলিলেন, সতীশবাবু, ভূতের ভয় করলে ঈশ্বর স্বীকার করা হয়, এই দুটি কি তবে আপনার কাছে এক? সতীশ বলিল, একেবারে এক, পাশাপাশি রাখলে চেনবার জো নেই। শুধু আমার কাছেই নয়, আপনার কাছেও বটে, উপিন্দার কাছেও বটে, এবং যারা শাস্ত্র লেখেন তাদের কাছেও বটে। ও এক কথাই, না মানেন তো বহুত আচ্ছা, কিন্তু মানলে আর রক্ষা নেই। দায়ে ঘায়ে আপদে বিপদে অনেক তরফ দিয়ে অনেক রকম করে ভেবে দেখেছি, বাগবিতণ্ডাও বিস্তর শুনেছি, কিন্তু যে অন্ধকার সে অন্ধকার। ছোট্ট একটুখানি নিরাকার ব্রহ্মই মানো, আর হাত পাওয়ালা ৩৩ কোটি দেবতাই স্বীকার করো, কোনো ফন্দি খাটে না। সমস্ত এক শিকলে বাঁধা, একটিকে টান দিলেই সব এসে হাজির হবে। ওই স্বর্গ নরক আসবে, ইহকাল পরকাল আসবে, অমর আত্মা এসে পড়বে। তখন কবরস্থানের দেবতাগুলিকে ঠেকাবো কি দিয়ে? কালীঘাটের কাঙালির মতো? সাধ্য কি তোমার একজনকে চুপি চুপি কিছু দিয়ে পরিত্রাণ পাও? নিমেষের মধ্যে যে যেখানে আছেন এসে ঘিরে ধরবেন। ঈশ্বর মানি আর ভূতের ভয় করি নে, সে হবার জো নেই ভূপতিবাবু। যেরূপ ভঙ্গি করিয়া সে কথার উপসংহার করিল, তাহাতে সকলেই উচ্চ রবে হাসিয়া উঠিল। অপেক্ষাকৃত লঘুবয়স্ক দুইজন বালকের হাস্য কোলাহলে রবিবারের অলস মধ্যাহ্ন চঞ্চল হইয়া উঠিল। উপেন্দ্রের স্ত্রী সুরবালার প্রেরিত যে চাকরটা দূরে দাঁড়াইয়া এতক্ষণ বিড়বিড় করিতেছিল, সে পর্যন্ত মুখ ফিরাইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। কলহের যে মেঘখানা ইতিপূর্বে আকার ধারণ করিতেছিল, এই সমস্ত হাসির ঝড়ে তাহা কোথায় উড়িয়া গেল তাহার উদ্দেশ রহিল না। কেহই হুঁশ করিল না দ্বীপ্রহর বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছে, এবং এতক্ষণে বাড়ির ভেতরে খুদ পিপাসাতুর ঝির দল উঠানে দাঁড়াইয়া চেঁচামেচি করিতেছে ও রান্নাঘরে বামুন ঠাকুরেরা কর্মত্যাগের দৃঢ় সংকল্প পুনঃ পুনঃ ঘোষণা করিয়া দিতেছে। মাস তিনেক পরে কলিকাতার একটা বাসায় একদিন সকালবেলায় ঘুম ভাঙিয়া সতীশ বিছানায় এপাশ ওপাশ করিতে করিতে হঠাৎ স্থির করিয়া বসিল, আজ সে স্কুলে যাইবে না। সে হোমিওপ্যাথি স্কুলে পড়িতেছিল। এই কামাই করিবার সংকল্পটা তাহার মনের মধ্যে সুধা বর্ষণ করিল এবং মুহূর্তের মধ্যে বিকল দেহটাকে সবল করিয়া তুলিল। সে প্রফুল্ল মুখে উঠিয়া বসিয়া তামাকের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল। ঘরে ঢুকিল সাবিত্রী। সে অনতিদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া হাসি মুখে জিজ্ঞাসা করিল, ঘুম ভাঙল বাবু? সাবিত্রী বাসার ঝি এবং গৃহিণী। চুরি করিত না বলিয়া খরচের টাকা কড়ি সমস্তই তাহার হাতে। এক হারা অতি সুশ্রী গঠন, বয়স বোধ করি ২১-২২ কাছাকাছি, কিন্তু মুখ দেখিয়া যেন আরও কম বলিয়া মনে হয়। সাবিত্রী ফর্সা কাপড় পরিত এবং ঠোঁট দুটি পান ও দোক্তার রসে দিবারাত্রি রাঙা করিয়া রাখিত। সে হাসিয়া কথা কহিতে যেমন জানিত, সেই হাসির দামটিও ঠিক তেমনি বুঝিত। গৃহসুখ বঞ্চিত বাসার সকলের উপরই তাহার একটা আন্তরিক স্নেহ মমতা ছিল। অথচ কেহ সুখ্যাতি করিলে বলিত, যত্ন না করলে আপনারা রাখবেন কেন বাবু? তাছাড়া বাড়ি গিয়ে গিন্নিদের কাছে নিন্দে করে বলবেন, বাসার এমন ঝি যে পেট ভরে দুবেলা খেতেও দেয় না, ওই অপযশের চেয়ে একটু খাটা ভালো, বলিয়া হাসি মুখে কাজে চলিয়া যাইত। বাসার মধ্যে শুধু সতীশই তাহার নাম ধরিয়া ডাকিত, যাতা পরিহাস করিত এবং যখন তখন বকশিস দিত। সতীশের উপর তাহার স্নেহটা কিছু অতিরিক্ত ছিল। সারাদিন সমস্ত কাজকর্মের মধ্যে বোধ করি এই জন্যেই সে তাহার একটি চোখ এবং একটি কান এই উন্নত বলিষ্ঠ চারুদর্শন যুবকটির উদ্দেশ্যে নিযুক্ত রাখিত। বাসার সকলেই ইহা জানিত এবং কেহ কেহ সকৌতুকে ইঙ্গিত করিতেও ছাড়িত না। সাবিত্রী জবাব দিত না, মুখ টিপিয়া হাসিয়া কাজে চলিয়া যাইত। সতীশ কহিল, হ্যাঁ, ঘুম ভাঙল, বলিয়াই বালিশের তলা হইতে একটা টাকা ঠং করিয়া ফেলিয়া দিল। সাবিত্রী টাকাটা তুলিয়া লইয়া বলিল, সকালবেলায় আবার কি আনতে হবে?
সতীশ বলিল, সন্দেশ, কিন্তু আমার জন্যে নয়, এখন রেখে দাও, রাত্রে তোমার বাবুর জন্যে কিনে নিয়ে যেও। সাবিত্রী রাগ করিয়া টাকাটা বিছানার উপর ফেলিয়া দিয়া বলিল, রেখে দিন আপনার টাকা, আমার বাবু সন্দেশ খেতে ভালোবাসে না। সতীশ টাকাটা পুনরায় ফেলিয়া অনুনয়ের স্বরে বলিল, আমার মাথা খাও সাবিত্রী, এই টাকা আমাকে কিছুতেই ফিরতে পারবে না, আমি সত্যি সত্যি তোমার বাবুকে সন্দেশ খেতে দিয়েছি। সাবিত্রী মুখ ভার করিয়া বলিল, যখন তখন আপনি মেয়ে মানুষের মতো মাথার দিব্যি দেন, এ ভারী অন্যায়। বাবুটাবু আমার নেই, বাবু আমার আপনি, আপনারা। সতীশ হাসিয়া বলিল, আচ্ছা দাও টাকা, কিন্তু বলো, আমরা ছাড়া যদি আর কোনো বাবু থাকে তো তার মাথা খাই? সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, আমার বাবু কি আপনার সতীন যে মাথা খাচ্ছেন? সতীশ বলিল, আমি তার মাথা খাচ্ছি না তিনি আমার মাথা খাচ্ছেন? আমি তো বরং তাকে সন্দেশ খাওয়াচ্ছি। সাবিত্রী মুখ ফিরাইয়া হাসি দমন করিয়া হঠাৎ গম্ভীর হইয়া বলিল, চাকরদাসীর সঙ্গে এরকম করে কথা কইলে ছোট লোক প্রশ্রয় পেয়ে যায়, আর মানে না। একটু বুঝে সমঝে কথা কইতে হয় বাবু, নইলে লোকেও নিন্দা করে। বলিয়া টাকাটা তুলিয়া লইয়া সে ঘরের বাহির হইল। কিন্তু অনতিকাল পরেই ফিরিয়া আসিয়া বলিল, আজ এবেলা কি রান্না হবে? রন্ধনশালার সম্পর্কীয় যাবতীয় ব্যাপারে সতীশ যে একজন গুণী লোক সে পরিচয় সাবিত্রী পূর্বেই পাইয়াছিল। সেই জন্য প্রত্যহ সকালবেলা একবার করিয়া আসিয়া সতীশের হুকুম লইয়া যাইত এবং নিজে দাঁড়াইয়া থাকিয়া বামুন ঠাকুরের দ্বারা সমস্তটুকু নিখুঁত করিয়া সম্পন্ন করাইয়া লইত। ইতিমধ্যে চাকর তামাক দিয়া গিয়াছিল। সতীশ আরেকবার কাত হইয়া শুইয়া পড়িয়া বলিল, যা খুশি। সাবিত্রী বলিল, আবার রাগও আছে যে? সতীশ দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া তামাক টানিতে টানিতে বলিল, পুরুষ মানুষ রাগ থাকবে না? আজ আমি খাবও না। সাবিত্রী বলিল, আর কোথাও জুটেছে বোধ হয়, কিন্তু সে যাই হোক সতীশবাবু, স্কুলে আপনাকে যেতেই হবে তা বলে রাখছি। এই অল্পকালের মধ্যেই নিয়মিত স্কুলে যাওয়া ব্যাপারটা পুনরায় সতীশকে বোঝার মতো চাপিয়া ধরিতেছিল এবং নানা ছলে নানা উপলক্ষে সে যে কামাই করিতে শুরু করিয়াছিল সাবিত্রী তাহা লক্ষ্য করিয়া দেখিতেছিল। আজ সেই ছলনার পুনরাবৃত্তির সূত্রপাতেই সে টের পাইল। সতীশ ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া কৃত্রিম ক্রোধের স্বরে বলিল, শুভকর্মের গোড়াতেই টুকোনা বলছি। সাবিত্রী কহিল, তা তো বললেন, কিন্তু এন্ট্রান্স পাস করতে 24 বছর কেটে গেল, এই ডাক্তারি পাস করতে 64 বছর কেটে যাবে যে। সতীশ রাগতভাবে বলিল, মিথ্যে কথা বলো না সাবিত্রী, আমি এন্ট্রান্স পাস করিনি। সাবিত্রী হাসিয়া উঠিল, বলিল, এটাও করেননি? সতীশ ঘাড় নাড়িয়া বলিল, না, হিংসুটে মাস্টারগুলো আমাকে পাশ করতে যেতেই দেয়নি। কোনটা? সাবিত্রী এবার মুখে কাপড় দিয়ে হাসিতে লাগিল, তারপর বলিল, তবে এটা হবে কি? কোনটা? এই ডাক্তারিটা। সতীশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সাবিত্রী, গাধার মতো লোকগুলো এক্সামিন পাশ করে কি করে বলতে পারো? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, গাধার মতন, কিন্তু গাধা নয়, যারা ঠিক গাধা তারা পারে না। সতীশ ব্যস্তভাবে দরজার বাহিরে গলা বাড়াইয়া একবার দেখিয়া লইল। পরক্ষণেই স্থির হইয়া বসিয়া একটু গম্ভীর হইয়া বলিল, কেউ যদি শোনে তো সত্যি নিন্দে করবে। আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে গাধা বলছ, এর কোনো কৈফিয়তি দেয়া চলবে না। হায় রে, কর্মদোষে আজ সাবিত্রী বাসার দাসী, তাই সে এই আঘাতটুকু সহ্য করিয়া লইয়া বলিল, তা বটে, বলিয়াই ধীরে ধীরে বাহির হইয়া গেল। সতীশ আর একবার অলসের মতো বিছানায় শুইয়া পড়িল। তাহার মনের মধ্যে কর্মহীন সারাদিনের যে ছবিটা উজ্জ্বল হইয়া উঠিতেছিল, সাবিত্রীর কথার ঘায়ে তাহার অনেকটাই মলিন হইয়া গেল, এবং যে ব্যথাটুকু বহন করিয়া সাবিত্রী নিজে চলিয়া গেল তাহাও তাহার ছুটির আনন্দকে বাড়াইয়া দিয়া গেল না। এবং যদিচ সে মনে মনে বুঝিল আজ আর কামাই করিয়া লাভ হইবে না, তত্রাচ কিছুই না করিবার লোভ সে ত্যাগ করিতে না পারিয়া অলস বিরক্ত মুখে বিছানাতেই পড়িয়া রহিল। কিন্তু যথাসময়ে স্নানের জন্য তাগিদ পড়িল।
সতীশ উঠিল না, বলিল, তাড়াতাড়ি কি, আজ আমি তো বার হব না। সাবিত্রী ঘরে ঢুকিয়া কহিল, সে হবে না, আপনাকে স্কুলে যেতেই হবে, যান, আপনি স্নান করে খেয়ে নিন। সতীশ বলিল, তোমাকে কি আমার ওসি বহল করা হয়েছে, যেমন করে পিড়াপিড়ি লাগিয়েছ? আজ আমি পাদমেকং ন গচ্ছামি। সাবিত্রী একটুখানি হাসিল, বলিল, না যান তো স্নান করে খেয়ে নিন, আপনার কুড়েমিতে দাসী চাকরে কষ্ট পায় সেটা দেখতে পান না? সতীশ বলিল, এ কিরকম দাসী চাকর যে 9টা বাজতে না বাজতেই কষ্ট পায়? না, এই বাসা আমার বদলাতেই হবে, না হলে শরীর টিকবে না দেখছি। সাবিত্রী হাসিয়া ফেলিল, বলিল, তাহলে আমাকেও বদলাতে হবে। কিন্তু বলিয়া ফেলিয়া সে তাড়াতাড়ি নিজের কথাটা চাপা দিয়া বলিয়া উঠিল, ততক্ষণ কিন্তু আপনাকে এই বাসার নিয়মে মেনে চলতে হবে, স্কুলেও যেতে হবে, নিন উঠুন, বেলা হয়ে যাচ্ছে। বলিয়াই সতীশের ধুতি ও গামছা স্নানের ঘরে রাখিয়া আসিতে দ্রুতপদে বাহির হইয়া গেল। সতীশ প্রত্যহ নিয়মিত সন্ধ্যাহ্নিক করিত। আজ সে স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন, বাড়া ভাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে 2টি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরও মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া দাঁড়াইয়া উঠিয়া কহিল, পূজারনিকের সময় গোলমাল করলে কি হয় জানো? সাবিত্রী বলিল, কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল, ছল করছিলাম? কক্ষনো না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। তারপরে বলিল, তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্যদিন এত দেরি হয় না। যান, ভাত দেয়া হয়েছে, বলিয়া চলিয়া গেল। আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন ও নিস্তব্ধ। এ বাসার সকলেই কেরানি, তাহারা অফিসে গিয়াছেন, বামুন ঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারি বাজার করিতে গিয়াছে, সাবিত্রীরও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এইমাত্র উঠিয়া বসিয়া যা তা ভাবিতেছিল। তাহার শিয়রের দিকের জানালাটা বন্ধ ছিল, সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল। ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল। জানালা খোলা দেয়ার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল দিয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল জানালা বন্ধ হইয়া গিয়াছে। অনতিকাল পরেই সে ঘরে ঢুকিয়া বলিল, ডাকছিলেন আমাকে? সতীশ বলিল, না, ডাকেনি তো। আপনার পান জল আনব? সতীশ মাথা নাড়িয়া বলিল, আনো। সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিয়া ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করিয়া খুলিয়া দিয়া মেঝের উপর বসিয়াই বলিল, যাই, আপনার তামাক সেজে আনি। সতীশ জিজ্ঞাসা করিল, বেহারি কোথায়? বাজারে গেছে, বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক সাজিয়া নিয়ে হাজির করিয়া খোলা দরজার সম্মুখে বসিয়া পড়িয়া হাসিমুখে বলিল, আজ মিথ্যে কামাই করলেন। সতীশ কহিল, এইটাই সত্যি, আমার ধাতটা কিছু স্বতন্ত্র, তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়ে। তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতেও চাইনি। অল্প স্বল্প কিছু কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা বিনি পয়সার ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলা ওঠায় উজাড় হয়ে যায়, তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য। সাবিত্রী বলিল, বিনি পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড় লোকের জন্যে, আর গরিবের বেলায় হাত উড়ে। কিন্তু তাই বা হবে কি করে? আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে। বিপিনবাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল, মুশকিল আবার কি? আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে, তাছাড়া ওখানে আমি আর যাইনি। সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল, যান না, তাহলে ওকে গান বাজনা শেখায় কে? সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গান বাজনা বুঝি আমি শেখাই? সাবিত্রী বলিল, কি জানি বাবু, লোকে তো বলে। কেউ বলে না, এ তোমার বানানো কথা।
আপনাকে বিপিনবাবুর মো সাহেব বলে, এও বুঝি আমার বানানো কথা? কথা শুনিয়া সতীশ আগুন হইয়া উঠিল। তাহার কারণ ছিল, বিপিনের সহিত ঘনিষ্ঠ সংযোগ বাহিরের লোকের সমালোচনার বিষয় হইলে সেই সমালোচনার ফল সাধারণত কি দাঁড়ায় ইহা সে বিদিত ছিল। কলকাতাবাসী বিপিনের সাংসারিক অবস্থা ও তাহার আমোদ প্রমোদের অপর্যাপ্ত সাজ সরঞ্জামের মাঝখানে প্রবাসী সতীশের স্থানটা লোকের চোখে যে নিচে নামিয়াই পড়িবে, সতীশের অন্তরঙ্গ এই উৎকণ্ঠিত সংশয় সাবিত্রীর তীক্ষ্ণ ঘায়ে একেবারে উগ্রমূর্তি ধরিয়া বাহিরে বসিয়া পড়িল। সে দুই চোখ দীপ্ত করিয়া গর্জিয়া উঠিল, কি, আমি মো সাহেব? কে বলে শুনি? সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, কার নাম করব বাবু? যাই, রাখালবাবুর বিছানাটা রোদে দিয়ে আসি। বিছানা থাক, নাম বলো। সাবিত্রী হাসিয়া বলিল, কুমুদিনী। সতীশ বিস্মিত হইয়া বলিল, তাকে তুমি জানলে কি করে? সাবিত্রী বলিল, তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে? সাহস তো কম নয়। তুমি কি বললে? এখনো বলিনি, ভাবছি। বেশি মাইনে, কম কাজ, তাই লোভ হচ্ছে। সতীশের চোখ দিয়া অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে বলিল, এ বিপিনের মতলব। তোমার নাম সে প্রায়ই করে বটে। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, করেন? তাহলে বোধ করি আমাকে মনে ধরেছে। সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্রূর দৃষ্টিক্ষেপ করিয়া বলিল, ধরাচ্ছি, 100 টাকা ফাইন দেওয়া অবধি লোকজনকে আর চাপ খায়নি। আবার দেখছি কিছু দিতে হলো। আচ্ছা, তুমি যাও। সাবিত্রী চলিয়া গেল। রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিল সতীশ গায়ে জামা দিয়াছে এবং বাক্স খুলিয়া 1 তাড়া নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে। সাবিত্রী 2 চৌকাঠে হাত দিয়া পথরোধ করিয়া দাঁড়াইয়া বলিল, কোথায় যাওয়া হবে? কাজ আছে, পথ ছাড়ো। কি কাজ শুনি? সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল, সরো। সাবিত্রী সরিল না, হাসিয়া বলিল, ভগবান আপনাকে কোন গুণ থেকে বঞ্চিত করেননি দেখছি। ইতিপূর্বে জরিমানাও দেওয়া হয়ে গেছে। সতীশ ভ্রু কুঞ্চিত করিল, কোনো কথা কহিল না। সাবিত্রী কহিল, এ তো আপনার ভারী অন্যায়। কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে, আপনি কেন বিবাদ করতে চান? সতীশ বলিল, বিবাদ করি না করি আমার ইচ্ছে, তুমি কেন পথ আটকাও? সাবিত্রী হাত জোড় করিয়া কহিল, আচ্ছা, একটু সবুর করুন, আমি এলে যাবেন। সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করে দরজায় শিকল তুলিয়া দিয়া জানালা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল, শান্ত না হলে দৌড় খুলব না, নিচে চললুম। বলিয়া সে সত্যই নিচে নামিয়া গেল। বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল। বিপিনের সহিত তাহার আলাপ এলাহাবাদে। কলকাতায় আসিয়া ইহা যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়িতে দাঁড়াইতেছিল সে ইহা নিজেও লক্ষ্য করিতেছিল। আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। সতীশের বন্ধু বলিয়া এবং বড়লোক বলিয়া এ বাসায় তাহার যথেষ্ট সম্ভ্রম ছিল। সতীশের অনুপস্থিতিতেও তাহার আদর যত্নের ত্রুটি না হয় এই ভার সতীশ নিজেই সাবিত্রীর উপর দিয়াছিল। এই খাতির যত্ন বিপিনবাবু যে পুরো মাত্রায় আদায় করিয়া লইতেছেন এই সংবাদ বাসায় ফিরিয়া আসিয়া সতীশ যখন তখন পাইতেছিল। নিজের মনের এই সরল উদারতার তুলনায় বিপিনের এই কদাকার লুব্ধতা গভীর কৃতজ্ঞতার মতো আজ তাহাকে বিঁধিল এবং সমস্ত নিমন্ত্রণ আমন্ত্রণ সৌহার্দ্র ঘনিষ্ঠতা এক মুহূর্তেই তাহার কাছে বিষ হইয়া গেল। বাহ্যত সে চুপ করিয়া পড়িয়া রহিল বটে, কিন্তু মর্মান্তিক আক্রোশ পিঞ্জরাবদ্ধ হিংস্র পশুর মতো ক্রমাগত তাহার অন্তরের মধ্যে একোন ওকোন করিতে লাগিল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী জানালার বাহির হইতে আস্তে আস্তে বলিল, রাগ পড়ল বাবু? সতীশ জবাব দিল না। দোর খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা, এ কি অত্যাচার বলুন তো?
সতীশ কোনো দিকে না চাহিয়া জিজ্ঞাসা করিল, কিসের অত্যাচার? সাবিত্রী বলিল, সকলেই নিজের ভালো খোঁজে, আমিও যদি কোথাও একটু ভালো কাজ পাই তাতে আপনি বাদ সাধেন কেন? সতীশ উদাসভাবে বলিল, বাদ সাধব কেন? তোমার ইচ্ছে হলে যাবে বই কি। সাবিত্রী কহিল, অথচ আমার নূতন মনিবটিকে মারধর করবার আয়োজন করছেন। সতীশ উঠিয়া বসিয়া বলিল, তুমি কি করতে সাবিত্রী? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়ে নিয়ে যায়? কিন্তু আমি কি আপনার জিনিস? বলিয়াই সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল। সতীশ লজ্জিত হইয়া বলিল, দূর, তা নয়, কিন্তু। সাবিত্রী বলিল, কিন্তুতে আর কাজ নেই, আমি যাব না। সতীশের পিরানটা মাটিতে লুটাইতেছিল। সাবিত্রী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল। বাক্সের চাবি লাগানোই ছিল। নোটগুলি ভেতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া চাবি নিজের রিঙে পরাইতে পরাইতে বলিল, আমার কাছে রইল, টাকার আবশ্যক হলে চেয়ে নেবেন। সতীশ বলিল, যদি চুরি করো? সাবিত্রী সে কথায় হাসিয়া আঁচল বাঁধা চাবির গোছা ঝনাত করিয়া পিঠের উপর ফেলিয়া দিয়া বলিল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখিতে পাইল সেই জানে। চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে? বাংলাদেশে। তার বেশি আর বলবে না? না। বাড়ি কোথায় না বলো, কি জাত? সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল, তাই বা জেনে হবে কি? হাতে ভাত তো খাবেন না। সতীশ ক্ষণকাল ভাবিয়া কহিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে না বলতেও পারিনে। সাবিত্রী তাহার দুই আয়ত উজ্জ্বল চক্ষু সতীশের মুখের উপর নিবদ্ধ করিয়া মুহূর্তকাল পরেই হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বচনীয় সোহাগ ঢালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন ভূত চাপিয়া গেল। তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ়স্বরে বলিয়া ফেলিল, কেন জানি নে সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাব না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। ওই যা, রাখালবাবুর পাশ বালিশটা রোদে দিতে ভুলেছি। বলিয়াই চক্ষের নিমিষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী, বলিয়াই সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া, ছি, আসছি বলিয়া এক টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহারই অকস্মাৎ সত্রাস পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমেষে পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিল। কুৎসিত লজ্জার ধিক্কারে তাহার সমস্ত শরীর শূলবিদ্ধ সর্পের মতো গুটাইয়া উঠিতে লাগিল। তাহার মনে হইল, ইহজন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে, এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া ঝড়ের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিঁড়ি বাকি থাকিতে সতীশ উপর হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু যেন শুনিতেই পাইল না। এইভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞাসা করিতে আসিল, সতীশ আস্তে আস্তে বলিল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করিল, কি মনে করব না? সতীশ ঘাড় হেঁট করিয়া চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু হাসিয়া বলিল, বেশ চাহক, আমার সময় নেই। কি রান্না হবে বলুন? আমি জানি না, তোমার যা ইচ্ছে। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া গেল। দ্বিতীয় প্রশ্ন করিল না। ঘণ্টা ২ পরে ফিরিয়া আসিয়া বলিল, কি কাণ্ড বলুন তো, আজও পাদমেকং ন গচ্ছামি নাকি? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী বলিল, ৯টা বেজে গেছে যে।
সময় উত্তীর্ণ হইবার সংবাদে সতীশ লেশমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুগে, আমার আর ভালো লাগছে না। এই সকল অন্যায় আলস্য, বৃথা সময় নষ্ট সাবিত্রী একেবারে দেখিতে পারিত না। তাই সে কিছুদিন হইতেই ভেতরে ভেতরে ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। একটু রুক্ষস্বরেই প্রশ্ন করিল, বলি, কি ভালো লাগছে না, পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল, জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না, এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা? যান আপনি স্কুলে, অনর্থক বাসায় বসে থেকে উপদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যদিচ আন্তরিক স্নেহ এবং একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত কিছুই ছিল না, কিন্তু কথার ভঙ্গিটা সতীশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল। দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাই যে বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করিয়ে দিতে হয়। এ যে গালিগালাজ! সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরো নত করিয়া বলিল, হয় বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করে দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুতপদে বাহির হইয়া গেল। দুঃসহ বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিল। সাবিত্রী যে তাহাকে এমন করিয়া বিধিতে পারে এ কথা সে তো মনে স্থান দিতেও পারিত না। কতক্ষণ একভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে স্নানাহার সম্পন্ন করিয়া লইয়া পড়িবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানাহত ক্ষুদ্র চিত্ত তাহার প্রবৃত্তিকে শাসন করিতে লাগিল এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারের কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথাই বারংবার আনাগোনা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল, কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করিয়া পলাইয়া না গেলে সে কি বলিত, কি করিত, তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তর এই সমস্ত তিক্ত প্রশ্নে সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম বিধিতে লাগিল। এমনি করিয়া সারাদিন সে নিজের অস্ত্রে নিজে ক্ষতবিক্ষত হইয়া শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল এবং কোনো মতে খেয়ার মাঝিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের উপর গিয়া বসিয়া পড়িল। কাল যখন সাবিত্রীর কাছে মনের দুর্বলতা হঠাৎ প্রকাশ হইয়া পড়ার লজ্জায় বাসা হইতে ঊর্ধ্বশ্বাসে পলাইয়াছিল, তখন সে লজ্জার মধ্যে কেমন করিয়া যেন একটু মাধুর্য মিশিয়াছিল। কে যেন আড়ালে থাকিয়া অংশ লইয়াছিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্রূপের বহ্নিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আড় হইয়া বাঁধিল। সেদিন তাহার আত্মসম্ভ্রম শুধু মাথা হেঁট করিয়াছিল, আজ তাহার ঘাড় ভাঙিয়া পড়িল। আবার সবচেয়ে বাজিতে লাগিল এই দুঃখটা যে এই স্ত্রীলোকটিকে সে যতদিন যত পরিহাস করিয়াছে তাহার সমস্তরই আজ একটা কদর্থ করা হইবে। কাল সকালবেলা পর্যন্ত সত্যই যে তাহার পরিহাসের মধ্যে রহস্য ভিন্ন দ্বিতীয় অর্থ ছিল না, নির্জন মধ্যাহ্নের ওইটুকু অসংযমের পরে সে কথা তো মুখে আনিবারও আর পথ রহিল না। আসক্তি যে বহুদিন হইতে লুকাইয়া অপেক্ষা করিয়া ছিল না, এই কথা তো সাবিত্রী কোনো মতেই বিশ্বাস করিবে না। সে বলিবে এর মনে এই ছিল, কিন্তু তার মনে তো কিছুই ছিল না। এই সত্যটা বুঝাইয়া বলিবার সময় সুযোগ তাহার কবে মিলিবে? সে সৎ ছেলে নয়, সে লজ্জাও তাহার খুব বেশি ছিল না, কিন্তু ভণ্ডামির অপবাদ সহ্য করিবে সে কি করিয়া? সে মনে মনে বলিল, যদি চোর, তবে চোরের মতো সিঁধকাঠি হাতেই ধরা পড়িল না কেন? সাবিত্রী যেন মনে মনে হাসিয়া বলিবে, এই সাধু জটা কমণ্ডলু পিঠে বাঁধিয়া ত্রিশূল দিয়া সিঁধ খুঁড়িতেছিল, ধরা পড়িয়াছে। এই অপবাদের কল্পনা তাহাকে দগ্ধ করিতে লাগিল।
এমনিভাবে বসিয়া কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে জানিতে পারিল না। কখন ভাঁটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন কলিকাতার অন্ধ্ররন্ধ্র গ্যাসের আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন মাথার উপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের জোলো হাওয়ায় তাহার শীত করিতে লাগিল, এবং ওপারের চটকলের ঘড়িতে 12টা বাজিয়া গেল। তখন সতীশ উঠিয়া পড়িয়া বাসার অভিমুখে চলিল। এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, মন তাহার পুনর্বার সেই অনুপাতেই ছোট হইয়া আসিতে লাগিল। অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর ওঠে না এমনি হইল। ধীরে ধীরে কোনো মতে সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। বাসা নিস্তব্ধ, কোথাও কেহ যে জাগিয়াছে এমন মনে হইল না, এবং যদিচ সে জানিত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ঘরে ফিরিয়া গেছে, তথাপি দ্বারে ঘা দিতে, শব্দ করিতে সাহস হইল না। ভয় করিতে লাগিল পাছে সেই আসিয়া দোর খুলিয়া দেয়। ঠিক এমনি সময়ে কবাট আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কহিতে পারিল না। তাহার পরে বলিল, কে, বেহারি? হ্যাঁ বাবু। সকলের খাওয়া হয়ে গেছে? হয়েছে। ঝি চলে গেছে? আগে হ্যাঁ, আমাকে বসে থাকতে বলে এইমাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাকে দরজা বন্ধ করিতে বলিয়া প্রফুল্ল মুখে উঠিয়া গেল। বেহারি আসিয়া বলিল, বাবু আপনার খাবার। খাবার থাক বেহারি, আমি খেয়ে এসেছি। বেহারি বলিল, আপনার পান জল ওই টেবিলের উপর আছে। আচ্ছা, তুই শুগে যা। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানায় শুইয়া পড়িল এবং তৎক্ষণাৎ ঘুমাইয়া পড়িল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চরিত্রহীন। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।